বিবিসি বাংলায় এ সপ্তাহে সাক্ষাৎকার পরিবেশন করছি আমি শাহনাজ পারভীন। আমাদের আজকের অতিথি অভিনেতা, পরিচালক এবং লেখক গাজী রাকায়েত। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। এই যে বলছিলাম যে অভিনেতা, পরিচালক, লেখক অনেকগুলো পরিচয়, তো এর মধ্যে আপনার নিজের সবচেয়ে কোনটা বেশি পছন্দ? পরিচিতি আসলে আমি তো এখানে যখন এই ইন্ডাস্ট্রিতে ঢুকি, বিশেষ করে থিয়েটারে আমাদের যাত্রা যখন শুরু হয়, তখন তো আমি আসলে অভিনয় করার জন্য এসেছিলাম। এবং আমি নাগরিক নাট্য সম্প্রদায় বাংলাদেশের যে দলটি ৭২-এ প্রথম দর্শনীর বিনিময়ে নাটকের যাত্রা শুরু করেছিল থিয়েটারে, সেই নাগরিক নাট্য সম্প্রদায়ের সাথে আমি ২০ বছর কাজ করেছি। এবং নাগরিক আমার স্বপ্নের দল ছিল একরকম, যদিও এখন আমি দলটির সাথে নেই। আমি এখন আমার নিজের দল চারুরিরম থিয়েটারে ৬ বছর ধরে কাজ করছি। সেই নাগরিকে যখন ঢুকেছিলাম, আমি যখন ঢুকি সেটা প্রায় 89 নাগরিকের কথা বলছি। তার আগে আমি আরেকটি দলে ছিলাম, কিন্তু এই 89-এর নাগরিকে ওই সময় অনেক গুণী অভিনেতা অভিনেত্রী ছিলেন। সেই সময় আমার সুযোগটা খুব কম হয়েছিল। ক্ষেত্রে আমি বসে আছি ভেবে, বা আমার মূল্যায়ন হচ্ছে না ভেবে আমি বসে থাকিনি। ৮-৯ বছর ওরকম কোনো নতুন প্রযোজনেই ঢুকতে পারিনি নাগরিকে, কিন্তু আমি চর্চা চালিয়ে গেছি। কিন্তু আমার একজন থিয়েটার কর্মী হিসেবে কিন্তু আমার একটা মূল লক্ষ্য ছিল, যেহেতু আমি অভিনয় করতে পারিনি, তো একটু লেখালেখি করি। তো সেই ক্ষেত্রে অভিনয় করতে না পেরে কিছু লেখালেখি করতে গিয়ে কিছু ভালো কিছু নাটক লিখে ফেললাম হয়তোবা, এরকম। পরবর্তীতে তো আবার পরিচালনায় চলে আসলাম। সো এসেছিলাম অভিনয় করতে, কিন্তু পরবর্তীতে নাটক লেখা, ডিরেকশান এগুলোতে জড়িয়ে পড়ি। কোনটা ভালো এটা বলা খুব মুশকিল, তবে তিন রকমের একটা আনন্দ অনুভূতি আছে। আমি যখন নাটক লিখি তখন একটা আলাদা জগৎ, আমি একা একটি মানুষ, স্বাধীন। আমি যখন পরিচালনা করি তখন এক ধরনের একটা ডমিনেশন, একটা কোঅর্ডিনেশন, হ্যাঁ, সব মিলে একটা ব্যাপার, সেখানে আরেকটা অন্যরকম ফিলিং। আর যখন অভিনয় করি তখন খুব ফুরফুরে থাকি, আমার কোনো ওইভাবে দায়িত্ব নেই, প্রোডাকশনের দায়িত্ব নেই, কিছু নেই, কিন্তু আমি তখন অভিনয়ের স্বাদটা পাই। তিন রকমের মজা আসলে। আমি ওইভাবেই সাজিয়ে নিয়েছি যে যেহেতু একটু বেশি কাজ করি, যাতে একটা কাজই বেশি করব না, সেই ক্ষেত্রে একটু সুবিধা হয় আর কি। আপনি পড়াশোনা করেছেন ইঞ্জিনিয়ারিংয়ে, তো সেই দিকে না গিয়ে মানে অভিনয় আগ্রহটা কিভাবে হলো? ইঞ্জিনিয়ারিংয়ে যাননি, কিন্তু আপনি একেবারে অন্য ধরনের সেক্টরে চলে এসেছেন। অভিনেতাটা না, আসলে আমার কেন জানি মনে হয় এটা মনে হয় ছোটোবেলায় বোঝা যায়। একটা পারফরমেন্স টেন্ডেন্সি কিন্তু ছোটোবেলায় একজন অভিনেতা অভিনেত্রীর ভিতরে বাবা মা ইচ্ছা করলেই খুঁজে পাবেন। আমার ভিতরে ছোটোবেলা থেকেই এরকম একটা পারফরমেন্স টেন্ডেন্সি ছিল। কিছু কোথাও গেলেই আমি পারি না পারি একটু পারফর্ম করার ঝোঁক ছিল যে কোনো অনুষ্ঠানে, সেটা বুঝতে পারছিলাম। কিন্তু আসলে আমি যখন ক্লাস 7-এ পড়ি, আমি 1980-র কথা বলছি, তখন আমি একটা পাড়ার নাটকে অভিনয় করেছিলাম। কিন্তু সেটাই শেষ। পরবর্তীতে আমি পড়ালেখায় খুবই মনোনিবেশ করি। পরবর্তীতে আমি নটরডেম কলেজ থেকে পাশ করার পর আমি চিটাগাং মেডিকেল কলেজে 6 মাস পড়েছি। পরবর্তীতে বুয়েটে যখন হয়ে গেল তখন বুয়েটে ঢুকে গেলাম। আসলে টেন্ডেন্সিটা ছিল, কিন্তু আমাদের সোশ্যাল কনটেক্সটে আমাকে ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে হবে, এই ধরনের একটা স্ট্যান্ডার্ড আমাদের সোসাইটিতে আছে যে ডাক্তার ইঞ্জিনিয়ারের সম্মান সবচেয়ে বেশি। সেই ক্ষেত্রে পড়ালেখা করে ওই দিকেই ঝোঁকার টেন্ডেন্সিটা হয়েছে। কিন্তু আমার ভিতরে সুপ্ত যে মনের যে ইচ্ছাটা, সেটা কিন্তু ছিল অভিনয়। সেটা আমি বুঝতে পারিনি। কিন্তু বুয়েটে যখন ফার্স্ট ইয়ারে পড়ি, আমি একটি স্কুলের সাথে যুক্ত হই, স্কুল অফ অ্যাক্টিং নামে। ওইটাতে ঢোকার পরে আমি আমার সেই ছোটোবেলার সেই টেন্ডেন্সির ভাবটি প্রস্ফুটিত করার একটা সুযোগ আছে, এবং আমি সেখান থেকে আর ঘুরে আমার ফিরে তাকাতে হয়নি। আমার সেই 1987 থেকে আজ পর্যন্ত আমি যে থিয়েটারে যুক্ত হয়েছি, কোথাও আমার এই নাট্য ভাবনা বা শিল্প ভাবনার বাইরে আমার একটা দিন বা একটা ঘন্টা কেটেছে। মঞ্চ আপনার বেশি পছন্দ, তো মঞ্চে অভিনয় করা হচ্ছে সরাসরি দর্শকদের সামনে মুখস্থ করে বলে যেতে হয়, এক্সপ্রেশনগুলো থাকতে হয়। তফাৎটা আসলে কি মঞ্চে এবং টেলিভিশনে ক্যামেরার সামনে দাঁড়ানো বা সিনেমার ক্যামেরার সামনে দাঁড়ানো? তিনটা মনে করেন তিনটা মাধ্যম, কিন্তু তিনটা মাধ্যমের বেসিক অ্যাক্টিং তো একই। কিন্তু আমি যেহেতু থিয়েটারে করি, যে মুখস্থ বা মেমোরাইজেশনের যে বিষয়টা, এমন অনেক টেলিভিশন নাটক আছে যেখানে মেমোরাইজেশনের প্রয়োজন হয়। যেমন আমার মনে আছে অস্তিত্ব নামে আমি একটা 1 ঘন্টার নাটকে অভিনয় করেছিলাম বেশ কিছুদিন আগে। সেখানে আমার একটা শটের লেন্থ ছিল প্রায় 11.5 মিনিট।
সেখানে আমাকে একা একাই কথা বলতে হয়েছে অনেকক্ষণ। কিন্তু তুলনামূলকভাবে মঞ্চে যেভাবে বাচিক প্রস্তুতি নিয়ে করতে হয়, টেলিভিশনও করতে হয়, কিন্তু যেহেতু এটা কেটে কেটে করতে হয়, সেখানে অভিনেতার কিছু সুযোগ সুবিধা থাকে। থিয়েটার অভিনয়টা একটু ডিফারেন্ট, বিকজ থিয়েটার ইজ লার্জার দেন লাইফ। আর টেলিভিশনটাও, আমি টেলিভিশনটাকে একটু কম্প্রোমাইজ মিডিয়াই বলি, উইথ রেসপেক্ট টু ফিল্ম। সেখানে দেখা গেছে যে একটা স্টাইলাইজড ব্লকিং অথবা একটু কম্প্রোমাইজ করে কাজটা করা হচ্ছে, বা অনেক সময় স্টুডিও বেস থাকে। কিন্তু চলচ্চিত্র অনেক বেশি জীবন ঘনিষ্ঠতা আছে, ন্যাচারাল বিষয়টা আছে। চলচ্চিত্রে যেমন আমাদের যদি ডাবিং থাকে, তাহলে প্রায় দুইবারই অভিনয় করতে হয়, একবার ক্যামেরার সামনে আর একবার ডাবিং করার সময়। সিরিয়াসনেসের জায়গা থেকে চলচ্চিত্র অনেক বেশি সিরিয়াস, কারণ ইজ এ বিগ বাজেট, সব কিছু মিলে অনেক ধরে ধরে কাজ করা হয়। যেমন আমি একটি চলচ্চিত্র নির্মাণ করলে আমি হয়তো 3 থেকে 4টি সিন দিনের বেলা করব, দুটো করতে পারি, কিন্তু দেখা গেছে যে টেলিভিশনে আমি প্রায় 15-16টি সিন করছি একদিনে, তাতে করে যা হয়। তো সেই জায়গায় শিল্পীর প্রস্তুতির ক্ষেত্রেও টেলিভিশন অনেকটা কম্প্রোমাইজের কথাটি বলতে চাচ্ছি। আর টেলিভিশন যেহেতু ডিজিটাল এখন ফিল্ম হয়ে গেছে কাছাকাছি, কিন্তু টেলিভিশনের ফিল্মের তো এক্সপ্রেশনটা ডিফারেন্ট। দেয়ার আর সাম সিনেম্যাটিক টেকনিক্স, এবং এত বড় স্ক্রিন, সেখানে সাউন্ড, তারপরে স্ক্রিন, সব কিছু মিলে একটা ডিফারেন্ট জায়গায় যেতে হয় ফিল্মকে। ফিল্ম অনেক ফাস্ট প্রজেকশন অ্যান্ড অনেক ডিটেইলড, এবং কিন্তু টেলিভিশন একটু কম্প্রোমাইজ। তবে আমি আসলে যে দর্শক উপস্থিত থাকে বলেই যে আমার খুব অভিনয় করতে ভালো লাগে তা না, কিন্তু ওটার একটা আলাদা ফিলিং। দর্শকের প্রেজেন্সে আমি যে অভিনয়টা করছি, আমি সাথে সাথে দর্শক হাততালি না দিলেও কোন সিরিয়াস মুহূর্তে বোঝা যায় যে তার সাথে আমার কানেকশান হচ্ছে, কমিউনিকেশানটা হচ্ছে। সেটা থিয়েটারে একটা সাংঘাতিক ব্যাপার। আর আমি থিয়েটারটাকে বাংলাদেশের প্রেক্ষাপটে বলবো অনেক ইন্ডিপেন্ডেন্ট। আমার বিষয়বস্তুতে, আমার প্রয়োগে সর্বক্ষেত্রে অনেক স্বাধীন। আমি স্বাধীনভাবে অনেক কিছু করতে পারি থিয়েটারে, যে কারণে এই থিয়েটারটা অনেক ভালো লাগার জায়গা আছে। মোদির নাম মধুমতি দিয়ে আপনার চলচ্চিত্রে অভিনয় শুরু হয়েছিল। তো দেখা যাচ্ছে যে যে চলচ্চিত্রগুলোতে আপনি অভিনয় করেছেন, এর মধ্যে মুক্তিযুদ্ধ ভিত্তিক গল্পগুলোই বোধহয় একটু বেশি। আমাদের আসলে, আমি একটু জীবন ঘনিষ্ঠ শিল্প মানসম্পন্ন ছবির দিকে আমার ঝোঁকটা বেশি। বাণিজ্যিক ছবিও কিছু করেছি 2-1টা, কিন্তু এগুলোর সংখ্যায় বেশি। সেখানে আমাদের বাংলাদেশে একটা যেটা হয়েছে যে এই ভালো নির্মাতার এবং কিছু জীবন ঘনিষ্ঠ ছবি যারা করেছেন, সেখানে এই মুক্তিযুদ্ধের সংখ্যাটা বেশি হয়। সেই ক্ষেত্রেই ওই মুক্তিযুদ্ধের কাজটি বেশি করা হয়েছে। আপনি একটি মাত্র চলচ্চিত্র তৈরি করেছেন, সেটার জন্য অনেক পুরস্কারও পেয়েছেন আপনি। মৃত্তিকা মায়া এতগুলো পুরস্কার কিভাবে পেল, কি মনে হয়? আসলে এই মৃত্তিকা মায়া ছবিটা যারা দেখে, দর্শকদেরকে খুব আবেগতাড়িত করে ফেলে, এবং এটা আমাদের একেবারে বাংলাদেশের একটা ছবি মনে হবে দেখলে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যারা বিচারক ছিলেন তারাও আবেগতাড়িত হয়েছেন। আর এই ছবিটি আসলে, স্ক্রিপ্টটি আমি লিখেছি, কিন্তু আমার খুব ধারণা ছিল যে স্ক্রিপ্টটি অনেক ভালো, অনেক স্ট্রং। এবং আমি সবসময় মনে করি একটা ভালো চলচ্চিত্রের পিছনে খুবই শক্তিশালী ভূমিকা রাখে স্ক্রিপ্ট। বাইরের কান্ট্রিতে তো আপনি স্ক্রিপ্ট ছাড়া ওরা প্রজেক্টই হাত দেবে না, এবং ওরা স্ক্রিপ্টের সবচেয়ে বেশি অর্থ ব্যয় করে, এবং সেখানে স্ক্রিপ্টের উপরেই সব কিছু নির্ভর করে। তো আমার কাছে মনে হয় মৃত্তিকা মায়ের স্ক্রিপ্টটি অনেক শক্তিশালী ছিল, বিধায়ী আমরা এটা নির্মাণ করতে পেরেছি সঠিকভাবে। এবং এই পুরস্কারগুলো পাওয়ার পিছনে প্রধান কারণ হচ্ছে স্ক্রিপ্ট, এবং নির্মাণটা যত্ন সহকারে করেছি। রেয়ার ঘটনা বাংলাদেশের চলচ্চিত্রে, কারণ আমি যতদূর জানি বাংলাদেশের জাতীয় পুরস্কার প্রবর্তন হওয়ার পর সর্বাধিক একটা ছবি থেকে মাত্র 12টি পুরস্কারের পেয়েছিলেন চাষী নজরুল ইসলাম। তারপরে আর কোনো এই 12টা কেউ ক্রস করেনি, কিন্তু মৃত্তিকা মায়া এসে তো এটা প্রায় 17টি পুরস্কার আসলো। আমি মনে করি পৃথিবীর সব ভালো চলচ্চিত্রই যেগুলো ভালো, এগুলো সবগুলো ডিপার্টমেন্টই খুব স্ট্রং থাকে বিলা একটি চলচ্চিত্র অনেকগুলো পুরস্কার পেয়ে থাকে। ছবিটি কী হয়েছে জানি না, কিন্তু আমাদের খুব যত্ন ছিল প্রত্যেকটা ডিপার্টমেন্টে। এখন আপনি বাংলাদেশের ডিরেক্টরস গিল্ডসের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এই বছরই। তো এই ধরনের সংগঠনে যুক্ত হলে তো অন্যান্য কিছু দায়িত্ব এখানে চলে আসে, এক ধরনের ব্যবস্থাপনাটার বিষয় চলে আসে। তো তাহলে আপনার নিজের যেগুলো কাজ, ছবি বানানো বা অভিনয় করা, সেগুলোতে মনোযোগ দিতে পারছেন কতটা? হ্যাঁ, এইটা একটা বিষয়, কারণ সংগঠন কিন্তু সংগঠনের একটা আলাদা ন্যাক থাকতে হয়। এবং আমার যেটা ছিল যে আমি দীর্ঘদিন ধরে যেহেতু থিয়েটার করি, এবং আমার নিজেরও একটা সংগঠন আছে চারুনিরম,
সংগঠনটা আমার জন্য করাটা খুব কঠিন নয়, কারণ যেহেতু আমি অনেক দিন ধরে সাংগঠনিক কার্যকলাপের সাথে জড়িত। কিন্তু আমি মনে করি সংগঠন করা যায় ফুল টাইম না দিয়েও, যদি কিছু কৌশল অবলম্বন করা যায়। যে আমি যদি খুব ডিসিপ্লিনের মধ্যে চলি, আমি যদি ভাগ ভাগ করে নিতে পারি, তাহলে অনেক ব্যস্ততার মাঝখানেও সংগঠনের অনেক কাজ করা যায়। আমি ওইভাবেই করার চেষ্টা করি। তবে এটা ঠিক যে সংগঠন করলে তার একটা প্রভাব কিন্তু আমার কর্মে পড়ে। আমাদের হাতে সময় ফুরিয়ে এলো, শেষ প্রশ্ন, এখন কি করছেন বা সামনে কি দেখতে পাবো? বর্তমানে আমি যেই চলচ্চিত্রটি নিয়ে চিত্রনাট্য করেছি এবং যে চলচ্চিত্রটি নিয়ে এখন ভাবছি, সেটা আমি বাংলাদেশ সহ সারা পৃথিবীকেই চিন্তা করে আমি ভাবছি যে এটাকে নিয়ে একটু বড় আকারে মুভ করা যায় কিনা। আমি হয়তো সামনের বছর অক্টোবর ইনশাল্লাহ এটার শুটিংটা শুরু করব, কিন্তু এখন প্রস্তুতি চলছে। তো আমার দ্বিতীয় চলচ্চিত্র মানে ফিচার ফিল্ম, এটা হচ্ছে গৌর, যেটা আমার নিজের কাহিনী সংলাপ চিত্রনাট্য, এবং এটা একসময় 1 ঘন্টার একটা ফিকশন বানিয়ে লিখেছিলাম আমি। সেটাকে নতুন করে চিত্রনাট্য হিসেবে জমা দেওয়া হয়েছে, এটা অনুদানের জন্য জমা দেওয়া আছে। তো এইটার আমার প্ল্যানিং হচ্ছে এটা আমি 2টো ভাষায় শুটিং করব। প্রতিটি শট নেওয়ার সময় প্রথমে বাংলায় শুটিং করব, তারপরে ইংরেজিতে শুটিং করব, এবং আমি বাইরের কান্ট্রিতে এটাতে ইংরেজি ভাষায় ছবিটি প্রচার করার চেষ্টা করছি। যদিও এটা একটা গ্রামের একেবারে ছবি, তারপরেও আমি একটা নিরীক্ষা করতে চাই। এবং আমি মনে করি এই গল্পটি আমার পৃথিবীর যে কোনো বাসীর জন্য একটা নতুন কিছু হবে। সেক্ষেত্রে আমি এটাকে অন্যভাবে চিন্তা ভাবনা করছি। তো ইনশাল্লাহ সামনের বছর আমরা নাটক ছবিটি শুরু করতে পারবো বলে মনে করি। গাজী রাকায়েত, আপনাকে অনেক ধন্যবাদ বিবিসি বাংলায় আমাদের সময় দেওয়ার জন্যে। আপনাকেও অনেক ধন্যবাদ, এবং আমার বিবিসি বাংলা আমার খুবই প্রিয় একটি নাম।